আজকে ইউনিফর্ম কন্টিনিউটির আরো কিছু প্রপার্টিজ দেখবো আর কিছু এক্সাম্পল করব। তো প্রথমত দেখা যাক যেটা গত লেকচার থেকে কিছুটা আমরা লক্ষ্য করেছি যে যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে কন্টিনিউয়াস ফাংশন অবশ্যই করে হবে, কিন্তু কনভার্সটা সত্য নাও হতে পারে। তো কনভার্সটা সত্যি হবে যদি আমার ডোমেইন অফ ডেফিনিশনটা একটা ডিসেন্ট সেট হয়। ইনফ্যাক্ট টু বি প্রিসাইজ, যদি একটা ফাংশন অন আ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি ডিফাইন্ড থাকে আর সেটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। এটা আমরা প্রমাণ করব। প্রমাণ করার উপায়টা হচ্ছে যে আমরা ধরে নেব যে ইফ পসিবল এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, তাহলে আমরা দেখাবো যে একটা কন্ট্রাডিকশনে পৌঁছাচ্ছি। তো সুতরাং we will be able to claim that it is actually uniformly continuous. So let us see. So we are given this function on the closed interval AB which is continuous, আর ধরে নাও যে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। ইউনিফর্মলি কন্টিনিউয়াস যদি না হয় তার মানে অন্তত একটা এপসাইলন পজিটিভ পাওয়া যাবে, যার জন্য যাই ডেল্টা নিই না কেন আমার অন্তত দুটো পয়েন্ট পাওয়া উচিত যাদের ডিস্টেন্স ইজ লেস দ্যান ডেল্টা, কিন্তু তার উপরে ফাংশনাল ভ্যালু লাগালে সেটা গ্রেটার দ্যান এপসাইলন হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসাইলন হবে। কারণ ইউনিফর্ম কন্টিনিউটি মানে হচ্ছে যে ফর এভরি এপসাইলন আমার একটা ডেল্টা, ফর এভরি এপসাইলন পজিটিভ আমার ডেল্টা পজিটিভ পাওয়া উচিত, যাতে যখনই এক্স আর ওয়াই ডেল্টার চেয়ে কম ডিস্টেন্সে আছে তখন এফএক্স আর এফওয়াই এর ডিস্টেন্স ইজ লেস দ্যান এপসাইলন। তাহলে ইউনিফর্ম কন্টিনিউটি যদি ফেল করে তার মানে প্রত্যেকটা এপসাইলনের জন্য পাওয়া যাবে না। সুতরাং অন্তত একটা এপসাইলন আছে যার জন্য যাই ডেল্টা নিই না কেন ইনইকুয়ালিটিস গুলো সত্যি হবে না। তো ইনইকুয়ালিটি সত্যি হবে না মানে কি, যে আবার দুটো পয়েন্ট পাওয়া যাবে ডেল্টার উপর নির্ভর করে যাতে ডিস্টেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই ইজ লেস দ্যান ডেল্টা, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালু ডিস্টেন্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসাইলন হয়ে যাচ্ছে। তো আমি ইন পার্টিকুলার আমি ডেল্টা গুলো নিয়ে নিলাম 1/n, যেখানে nটা একটা পজিটিভ ইন্টিজার, তার মানে 1/2 1/3 ইত্যাদি এগুলো নিচ্ছি। তাহলে সেই পার্টিকুলার ডেল্টার ভ্যালু গুলোর জন্য প্রত্যেকটা n এর জন্য তার মানে আমি দুটো পয়েন্ট পাবো অন্তত xn আর yn যাদের ডিস্টেন্সটা লেস দ্যান 1/n, কিন্তু ওদের ফাংশনাল ভ্যালু ডিস্টেন্স মানে fxn minus fyn এর মড that is going to be greater than equal to epsilon। ঠিক আছে, তো এই ধরনের আর্গুমেন্ট আমরা কিছুদিন আগে অন্য প্রসঙ্গেও করেছি। তো সেখানে আমি ওই x1/delta এইসব করে লিখে স্পষ্ট করে লিখেছিলাম, কিন্তু সেটা আর আমার দরকার নেই। আমি জাস্ট বলতে চাইছি যে যে কোনো এপসাইলন পজিটিভের জন্য সরি একটা এপসাইলন পজিটিভ পাওয়া যাবে যার জন্য যাই ডেল্টা পজিটিভ নিই না কেন তার উপরে নির্ভর করে আমি দুটো পয়েন্ট পাবো যাতে এই ধরনের একটা ইনইকুয়ালিটি ফেলিয়ারের ব্যাপারটা ঘটবে, যেটা আমার রিকোয়ার্ড ইনইকুয়ালিটি সেটার ফেলিয়ারটা ঘটবে। তো ইন পার্টিকুলার আমি ডেল্টার মানগুলো নিয়ে নিচ্ছি 1/2 ইত্যাদি করে, আমি তার জন্য এই পয়েন্টস গুলো চুজ করছি। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। এবার এই যে সিকোয়েন্স এক্স, তাহলে কি হচ্ছে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার এন এর জন্য তুমি একটা এক্সএন আর একটা ওয়াই এর দুটো করে পয়েন্ট পাচ্ছ যাতে এই ঘটনাটা ঘটছে। তাহলে শুধু এক্সএন যে পয়েন্টগুলো পেয়েছো সেটার দিকে যদি নজর দাও তাহলে ওটা একটা সিকোয়েন্স ফর্ম করে। আর সেই সিকোয়েন্সটা কেমন, সেই সিকোয়েন্সের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে রয়েছে, তার মানে এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স হয়ে যাচ্ছে। তাহলে বোলজানো-ওয়াইস্ট্রাস থিওরেম তোমায় কি জানিয়ে দিচ্ছে যে এই বাউন্ডেড সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। তাহলে সেটার একটা নামকরণ করে দাও, নমেনক্লেচার দিয়ে দাও, যে ধরো xn কে একটা সাবসিকোয়েন্স অফ দ্য সিকোয়েন্স xn which is convergent, আর ধরো যে ওটার লিমিটটা হচ্ছে l।
তার মানে আমি ধরে নিচ্ছি যে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি xnk ইজ ইকুয়াল টু l। তাহলে আগের একটা আর্গুমেন্ট এর মতন করে এটাকে ভেবে দেখো যে l এর যে কোনো নেবারহুডে একটা টার্মের পর যাবতীয় xnk গুলো থাকবে, আর xnk গুলো কোথাকার পয়েন্ট, ওটা ক্লোজ ইন্টারভ্যাল ab এর পয়েন্ট। তার মানে এখান থেকে এই যে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি xnk ইজ ইকুয়াল টু l পাচ্ছ, তার মানে l টা একটা লিমিট পয়েন্ট অফ দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab হতে বাধ্য, since it has a sequence which is converging to L, so L is a limit point of closed interval AB. এবারে closed interval AB টা কেমন সেট, সেটা একটা closed set, so therefore ওর প্রত্যেকটা লিমিট পয়েন্ট সেটের মধ্যেই থাকবে, সুতরাং L টা AB তে আছে। এটা আমি প্রথম অবজারভেশনটা করে নিলাম, ভেরি গুড। এবারে আমি দেখছি যে আমি যে অন্য যে সিকোয়েন্স ছিল yn, মানে আমি তো প্রত্যেকটা n এর জন্য পয়েন্টস পেয়েছিলাম xn আর yn, তাহলে xn যে সিকোয়েন্স সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখলাম, পরে ওটার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স অ্যাকচুয়ালি পেলাম xn কে, আর যেখানে কনভার্জ করছে সে পয়েন্টটা ধরো l। তাহলে আমি বলতে চাইছি যে তাতে দাঁড়িয়ে যাবে যে ওই প্রত্যেকটা n কে এর করেসপন্ডিং yn কে গুলোকে যদি নিয়ে নাও, তাহলে সেটাও একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হবে, and that will converge to the same point l। তাহলে সেটা দেখবে কি করে, তুমি যে কোনো একটা k পজিটিভ ইন্টিজার নাও, তাহলে mod of yn k minus l লেখো, obviously that is greater than equal to 0। এবার সেটাকে লিখতে পারছো কি করে, mod of yn k minus xnk plus xnk minus l, রাইট? কোনো প্রবলেম নেই, আমি একটা xnk subtract and add দুটোই করে দিচ্ছি, so these are equal quantities, equal numbers। এবারে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি যদি লাগাও, তাহলে কি হয়ে যাচ্ছে, এটাকে একটা নাম্বার নিচ্ছ yn k minus xnk, আর xnk minus l কে অন্য নাম্বারটা নিচ্ছ, তাহলে yn k minus xnk এর মড আর xnk minus yn k এর মড যেহেতু একই হয়, তাহলে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি থেকে তুমি এটাকে ইজিলি লিখে ফেলতে পারছো less than or equal to mod of xnk minus yn k plus mod of xnk minus l। এবার আমি xnk minus l এর সম্বন্ধে কি জানি, যে ওটার ডিসটেন্সটা less than 1/nk হবে, তাই না? xn yn টা আমি এমন ভাবেই পয়েন্টস গুলো চুজ করেছি যাতে mod xn minus yn is less than 1/n। সুতরাং আমি এই যে প্রথম টার্মটা mod xnk minus yn k, তার সম্বন্ধে জানি that is going to be less than 1/nk, আর সেকেন্ড টার্মটা যেমন ছিল আমি লিখে দিলাম প্লাস mod xnk minus l। তাহলে তুমি দেখো what is the inequality you are getting, you are getting 0 less than or equal to mod yn k minus l, and that is less than 1/nk plus mod xnk minus l। What can you say about this part? As x tends to k tends to infinity, এই যে 1/nk যে সিকোয়েন্স ফর্ম করছে সেটা 0 তে কনভার্জ করছে, and also as k tends to infinity তুমি দেখেছো, মানে তুমি অ্যাকচুয়ালি l পয়েন্টটাকে লিমিট অফ দিস সিকোয়েন্স সাবসিকোয়েন্স xnk নিয়েছিলে, সুতরাং তুমি জানো যে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি xnk ইকুয়াল টু l। তাহলে সেখান থেকে কি দাঁড়িয়ে যায় যে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি xnk মাইনাস l যেটা, সেটা 0 তে কনভার্জ করবে। তাহলে সেটা যদি তুমি মড সিকোয়েন্সটা নিয়ে নাও, তাহলে এটারও লিমিট as k টেন্ডিং টু ইনফিনিটি এটাও তোমার 0 তে কনভার্জ করছে। তাহলে 1/nk is a null sequence, also mod xnk minus l is also a null sequence। তাহলে দুটো নাল সিকোয়েন্সের যোগফল যদি নাও তাহলে সেটাও নাল সিকোয়েন্স হচ্ছে। তার মানে তোমার যে সিকোয়েন্স mod of yn k minus l সেটা স্যান্ডউইচড হয়ে যাচ্ছে বিটুইন দ্য কনস্ট্যান্ট সিকোয়েন্স 0 and the null sequence 1/nk plus mod xnk minus l। তাতে কি দাঁড়িয়ে গেল, তাতে দাঁড়িয়ে যাচ্ছে যে mod yn k minus l সেটাও তোমার নাল সিকোয়েন্স হবে বাই স্যান্ডউইচ থিওরেম। এবার তার মানে কি, আমরা এটা জানি যে তার মানে হচ্ছে যে মড যদি তুলে দাও, তার মানে জাস্ট yn k minus l এই সিকোয়েন্সটা যদি নিয়ে ভাবো, তাহলে সেটাও নাল সিকোয়েন্স হবে।
তার মানে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি yn k মাইনাস l সেটা ইকুয়াল টু 0 হবে। সুতরাং লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি yn k টা ইকুয়াল টু l হবে। তাহলে তোমার পরিস্থিতিটা কি দাঁড়ালো? তোমার পরিস্থিতি দাঁড়ালো যে তুমি ইউনিফর্ম কন্টিনিউটি নয় এটা ধরে নিয়ে এখন অব্দি এই জিনিসটা ব্যবহার করোনি। হ্যাঁ, প্রত্যেকটা n এর জন্য দুটো করে পয়েন্ট নিয়েছিলে xn and yn, so that the distance between xn and yn is less than 1 by n। তারপরে বোলজানো ওয়াইস্ট্রাস ইউজ করে যে প্রথমে একটা সাবসিকোয়েন্স অফ দ্য সিকোয়েন্স xn কনস্ট্রাক্ট করলে, মানে চুজ করলে, সরি কনস্ট্রাক্ট করাটা বলা উচিত না, একটা সাবসিকোয়েন্স চুজ করলে ইউজিং Bolzano-Weierstrass, so which is convergent, and you assume that L is the limit of that convergent subsequence, limit k tending to infinity x and k is equal to L। তারপরে কি করছো, এই যে প্রত্যেকটা nk এর জন্য, মানে এই যে সাবসিকোয়েন্স তৈরি হয়েছে সেটা তো n1 এর জন্য n1 এর টার্ম নিয়েছো xn1, তারপরে n2 এর টার্ম নিয়েছো xn2 and so on, এটা xn এর সিকোয়েন্স নিয়েছিলে, তার করসপন্ডিং তুমি টার্মস গুলো চুজ করে নাও ফ্রম দ্য সিকোয়েন্স yn। তাহলে সেটা কি সিকোয়েন্স তৈরি করছে yn1 yn2 yn3 এটসেট্রা। আর তুমি দেখিয়ে দিচ্ছ বাই এ সিম্পল ক্যালকুলেশন যে এই যে করসপন্ডিং সাবসিকোয়েন্স অফ yn, this is also going to be convergent, আর শুধু তাই নয় ওটা l এ কনভার্জ করছে। তার মানে তোমার লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি yn k টাও ইকুয়াল টু l হয়ে যাচ্ছে। নাও L এর সম্বন্ধে তুমি আরো কি অবজার্ভ করে নিয়েছো যে L টা যেহেতু এমন একটা পয়েন্ট যেখানে একটা সিকোয়েন্স অফ পয়েন্টস অফ ক্লোজ ইন্টারভ্যাল AB কনভার্জ করে, সেই জন্য ওই পয়েন্ট L টা লিমিট পয়েন্ট অফ ক্লোজ ইন্টারভ্যাল AB হয়েছে, আর যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল AB টা একটা ক্লোজ সেট, L টা পয়েন্ট অফ ক্লোজ ইন্টারভ্যাল AB হয়েছে। এবারে ফাংশনটাকে লাগাবো। তো ফাংশনের সম্বন্ধে আমার কি অ্যাজাম্পশনটা আছে? এই ফাংশন ইজ আ কন্টিনিউয়াস ফাংশন, রাইট? তাহলে এল পয়েন্ট যেটা এবারে ক্লোজ ইন্টারভ্যাল এ বির একটা পয়েন্ট হয়ে গেছে, সেখানে আমার ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তাই না? সুতরাং আমি যদি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ানটা লাগাই, তাহলে যেহেতু লিমিট কে টেন্ডিং টু ইনফিনিটি xn কে ইকুয়াল টু এল ছিল, আমি পাচ্ছি কি যে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি fxn k will be equal to fl। একইভাবে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি yn k equal to l দেখিয়ে দিয়েছো, সুতরাং লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি yn k will also be equal to fl। তার মানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান থেকে তুমি এটা পাচ্ছ। তাহলে জাস্ট কনসিডার দ্য সিকোয়েন্স fxn k minus fyn k। তাহলে এই সিকোয়েন্সটা নিশ্চয়ই করে লিমিট এক্সিস্ট করবে, এন্ড বাই ইউজিং অ্যালজেব্রা অফ লিমিটস তুমি কি পাচ্ছ, যে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি fxn k minus fyn k will be equal to fl minus fl, so that is going to be equal to 0। তার মানে fxn k minus fyn k এটা একটা নাল সিকোয়েন্স হয়ে যাচ্ছে। কিন্তু তুমি কি করেছিলে, তুমি এই পয়েন্টস গুলো এমন ভাবে চুজ করেছিলে যে একটা পজিটিভ নাম্বার এপসাইলন থেকে এদের ডিসটেন্সটা বেশি, মানে দিস নাম্বারস মড অফ fxn minus fyn they are greater than equal to epsilon। সো তুমি যদি n না লিখে এবারে শুধু n কে গুলোর জন্য অবজার্ভ করো, এটা প্রত্যেকটা n এর জন্য হচ্ছে, তাহলে ইন পার্টিকুলার n কে গুলোর জন্য হচ্ছে, মানে n1 n2 n3 এই ভ্যালুজ এর জন্য তুমি যদি mod fxn1 minus fyn1 mod fxn2 minus fyn2 এই নাম্বারস গুলো নিয়ে ভাবো, তাহলে তারাও তো সব এপসাইলন এর থেকে বড়, মানে বড় বা সমান। সুতরাং এই যে নাম্বারস গুলো mod fxn k minus fyn k এটা কখনোই জিরোতে কনভার্জ করতে পারে না, সবই এপসাইলন এর চেয়ে বড়। এপসাইলন ইজ আ নাম্বার, পজিটিভ নাম্বার, তাহলে কখনোই জিরোর নেবারহুডে ঢুকতে পারবে না, সবই এপসাইলন থেকে বড় থাকবে। তাহলে এই পরিস্থিতি যদি হয়, তাহলে তোমার এই সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হতে পারে না, কারণ এই সিকোয়েন্স যদি নাল সিকোয়েন্স হয়ে যায়, তাহলে আমি যদি মড লাগাই সেটাও নাল সিকোয়েন্স হওয়ার কথা।
কিন্তু নাল সিকোয়েন্স হওয়া মানে তো জিরোর আরবিট্রারি স্মল নেবারহুডের মধ্যে একটা টার্মের পর যাবতীয় টার্মগুলো থাকার কথা, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ mod of xnk minus fynk is greater than equal to epsilon for all k, right? Positive integers. So therefore you're arriving at a contradiction. কোথা থেকে কন্ট্রাডিকশনটা আসছে? তুমি ধরে নিয়েছিলে যে ধরো এই ধরনের একটা কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভাল এবি দেওয়া থাকে, সেটা যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস না হয়, সাপোজ ইট ইজ পসিবল দ্যাট ইট ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, সেখান থেকে তুমি একটা কন্ট্রাডিকশন রিচ করছো। তার মানে তুমি কি বলতে পারছো যে ইফ ইউ হ্যাভ আ কন্টিনিউয়াস ফাংশন অন আ ক্লোজ ইন্টারভাল, closed and bounded, notice a closed and bounded interval, then it will automatically be uniformly continuous, right? So let us look at an example যেটা কি করে ইউজফুল হচ্ছে। যে ধরো তোমার এরকম একটা ফাংশন দেওয়া আছে on closed interval -1 to 1 defined by fx is equal to x sin 1 by x when x is not equal to 0 and 0 when x is equal to 0। তাহলে এই ফাংশনের সম্বন্ধে তুমি কি বলতে পারো? তাহলে তুমি এটাকে এইভাবে অবজার্ভ করবে, এই আর্গুমেন্টটা আমি হয়তো বারে বারে প্রত্যেকটা অঙ্কের জন্য ডিটেলসে লিখবো না, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার। প্রথমে এক্সটা নট, তুমি বলতে চাইছো যে এফ ইজ আ কন্টিনিউয়াস ফাংশন, এটা আমার অ্যাম্বিশন। আমি বলবো যে f is a continuous function on the closed interval -1 to 1. So I have to show that f is continuous at every point of closed interval -1 to 1. তো আমার কাজটা সহজ কি করে হচ্ছে যে আমি যদি x not equal to 0 নিয়ে নিই, তাহলে কোন জায়গাটা তুমি দেখছো -1 থেকে 1 এই ক্লোজ ইন্টারভাল থেকে 0 বাদ দিলে যে অংশটা পড়ে থাকে, that is an open set, right? কারণ -1 to 1 is a closed set, and so let me just write it down for your convenience that if you look at the set -1 to 1 and if you leave out the point 0 from it, right? So that is going to look like, that is the set -1 to 1 minus the singleton 0. So that is equal to actually -1 to 1, this closed interval intersection the complement of singleton 0, right? You can write it like this. So if you write it like this, then what is the meaning of this? This one, -1 to 1 closed interval, this is a closed set in R, and also so am I able to explain it to you properly? আমি এটা তোমাদের বলেছি কিনা আমার মনে পড়ছে না, কিন্তু যাই হোক, জিরো কমপ্লিমেন্ট যেটা, সেটা ওপেন সেট তো হচ্ছে, কারণ সিঙ্গলটন জিরো ইজ আ ক্লোজ সেট। তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে কি যে এটা একটা এই সেটের সাথে একটা ওপেন সেটের ইন্টারসেকশন হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা ওপেন সেট ইন -1 to 1 হচ্ছে। বেসিক্যালি কি বলতে চাইছি যে এই সেটের মধ্যে যদি আমি যে কোনো একটা পয়েন্ট এক্স নিয়ে নিই, x belonging to -1 to 1 minus the singleton 0, তাহলে আমি ওটার একটা নেইবারহুড পুরোপুরি এই সেটের মধ্যেই পেয়ে যাব, ঠিক আছে? তাহলে তোমার এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু দাঁড়িয়েছে তোমার -1 থেকে 0 a semi open interval union এই সেমি ওপেন ইন্টারভাল 0 থেকে 1। তাহলে তুমি যদি কোনো পয়েন্ট এরকম নাও যেটা 0-র সাথে সমান নয়, তাহলে এখানে কোথাও থাকবে অথবা এখানে কোথাও থাকবে। তাহলে এখানে যদি থাকে তাহলে স্ট্রিক্টলি লেস দ্যান 0 হচ্ছে, -1 এর সাথে সমান হতে পারে, we don't care। আবার এখানে যদি থাকে তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হচ্ছে।
তাহলে যদি এটা ধরো এখানে রয়েছে না, তাহলে এখানে যদি একটা পয়েন্ট থাকে এই সেমি ওপেন ইন্টারভ্যালে, আর যদি ওটা 1 এর থেকে স্ট্রিক্টলি লেস দেন হয়, তাহলে তো একটা ছোট্ট ইন্টারভ্যাল তাকে ঘিরে এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। আর ওটা যদি 1 এর সাথে সমান হয়, তাহলে একটা সেমি ওপেন জিনিস এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। মানে ওটাকে আমি 0 থেকে আলাদা একটা নেইবারহুড পেয়ে যাচ্ছি ইন the close interval -1 to 1, আমি যদি যে কোনো পয়েন্ট x not equal to 0 নিই। তাহলে আমি যদি কন্টিনিউটির কথা বলি, কন্টিনিউটির বলতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে জাস্ট একটা নেইবারহুড অফ দ্য পয়েন্ট নিয়ে কথা বলতে হয়। সুতরাং x টা যদি আমি 0 থেকে আলাদা পয়েন্ট নিয়ে নিই, তাহলে আমি বলতে চাইছি যে x এর একটা আমি নেইবারহুডও পেয়ে যেতে পারি ইন দ্য set -1 to 1 close interval, which will be not containing the point 0, মানে আমি একটা এমন এপসাইলন পেয়ে যাব যাতে এই ওপেন ইন্টারভাল x মাইনাস এপসাইলন থেকে x প্লাস এপসাইলন, এটা তো আমার এপসাইলন নেইবারহুড। এই এপসাইলন নেইবারহুডের সাথে আমার ওপেন ইন্টারভাল সরি দ্য ক্লোজ ইন্টারভাল -1 to 1, এটার যদি আমি ইন্টারসেকশন নিই, তাহলে এটার মধ্যে তোমার জিরোটা বিলং করবে না। এই জায়গাটা আমি একটু পাত্তা দিচ্ছি, কারণ এই জায়গাটা একটু বোঝার দরকার আছে। হ্যাঁ, তো কি বলতে চাইছি, যে যদি if x is not equal to 0, তাহলে এটা একটা I, বুঝেছো? So if x is not equal to 0, then there exists an epsilon greater than 0 such that আমি ওই epsilon neighborhood of x যদি নিই in the close interval -1 to 1, সেটার মধ্যে 0 থাকবে না। সেটা আমি আশা করি এখানে বোঝাতে পারছি। তোমার either x টা এইরকম একটা জায়গায় থাকবে অথবা এইরকম একটা জায়গায় থাকবে। তাহলে একটা 0 থেকে তো একটু ডিফারেন্ট হয়ে গেল, 0 থেকে either একটু কম হলো অথবা একটু বেশি হলো। তাহলে একটা ছোট্ট এপসাইলন চুজ করে নেবে যেটা ডিস্টেন্স বিটুইন x আর 0 থেকে কম। তাহলে সেই এপসাইলন যদি তুমি চুজ করে নাও, তার মধ্যে এই যে দিয়ে ওপেন ইন্টারভালটা নাও, তার সাথে ইন্টারসেকশন -1 to 1 নেব, কারণ আমি এপসাইলন নেইবারহুড অফ x ইন দ্য ক্লোজ ইন্টারভাল -1 to 1 নিচ্ছি, তার মধ্যে আর 0 থাকবে না। তো এই খাটনিটা আমি কেন খাটলাম, আমি সেটার কারণ হচ্ছে যে আমি যদি একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলতে চাই, আমাকে ওটাকে প্রত্যেকটা পয়েন্টে বলতে হয়। এবার যদি এক্সটা নন জিরো হয়, তাহলে আমার জিরোর দিকে তাকানোর দরকার নেই, এটাই বক্তব্যটা আমি রাখতে চাইছি। সিন্স কন্টিনিউটি ইজ আ কমপ্লিট অ্যাট আ পয়েন্ট ইজ আ লোকাল কনসেপ্ট, তাই না? মানে আমি একটা ছোট নেবারহুডের দিকে তাকালেই হবে। সুতরাং আমি এই ধরনের একটা নেবারহুডের দিকে তাকাচ্ছি যেখানে জিরো নেই। তাহলে জিরো যদি না থাকে, তাহলে ফাংশনের যে চেহারাটা, সেই ফাংশনের চেহারাটা কি হচ্ছে, এবারে ওটা কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস হয়ে যাচ্ছে। কারণ এক্সটা কন্টিনিউয়াস ফাংশন তো অলওয়েজ অন দ্য হোল রিয়েল লাইন 1/x যে ফাংশনটা, সেটা কন্টিনিউয়াস অন দ্য ডোমেন r -0, তাই না? আর তার উপরে সাইন ফাংশনটা লাগাও, সাইন ফাংশনটা কন্টিনিউয়াস অন দ্য হোল অফ দ্য রিয়েল লাইন। তার মানে এখানে যেটা হচ্ছে সেটা কম্পোজিশন অফ কন্টিনিউয়াস ফাংশনস হচ্ছে, কারণ তুমি এবারে ফোকাস করছো only in a neighborhood where 0 does not belong, সেটাই আমরা বলতে চাইছি। তাহলে এই যে এখানে কথাটা লিখেছি, এটাকেই আমি একটু ক্লিয়ার মানে পরিষ্কার করতে চাইছিলাম, যে আমরা এইভাবে চিন্তা ভাবনা এখানে করব, যে আমি যদি কোনো x নিয়ে নিই যেটা 0 থেকে আলাদা, তাহলে আমি একটা নেবারহুড অফ x পেয়ে যাব যার মধ্যে 0 থাকবে না। এই কথা না লিখলেও চলবে, হ্যাঁ, মানে এটা জাস্ট বোঝবার একটা ব্যাপার আছে। ওই নেবারহুডের মধ্যে f is a composition of two continuous functions. So since it is a composition of two continuous functions, so it is a continuous function, 2 or 3 if you like, হ্যাঁ, কারণ x আছে, sin আছে, 1/x আছে, ঠিক আছে? So therefore f is going to be continuous at x. So we are not going to go into the very details of what is the argument, কিন্তু এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার থাকা উচিত।
তাহলে এইরকম যদি আমার কোনো ফাংশন দেওয়া থাকে, কন্টিনিউয়াস ফাংশন নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, সুতরাং আমি আশা করি আমি জিনিসটা বোঝাতে পারছি। তাহলে এটা প্রত্যেকটা নন জিরো পয়েন্টে কন্টিনিউয়াস হবে। আমার যখনই এরকম পরিস্থিতি দেওয়া থাকবে, আমার প্রবলেম পয়েন্ট মানে যে জায়গাটাতে আমাকে অবজার্ভ বেশি করে করতে হবে, সেটা হচ্ছে দিস পয়েন্ট x is equal to 0। এই জায়গাটা ইজ নট সো ডিফিকাল্ট টু অবজার্ভ। এটার জন্য আমরা পুরোনো কিছু থিওরামস এটসেট্রা যা জানি সেটা ব্যবহার করে দিচ্ছি। Now what you do is you compute the limit as x tends to 0 of fx. Since 0 is an internal point, interior point of this domain of definition, সুতরাং ওটা লিমিট পয়েন্ট। তাহলে আমি ওখানে কন্টিনিউইটির কথা যদি বলতে চাই, আমি লিমিট কম্পিউট করলেই হয়ে যাবে। তাহলে আমি দেখছি কি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 fx কত হবে, সেটা 0 হয়ে যাবে, বিকজ it is multiplication of x with a bounded function, তাই না? লিমিট এক্সটেন্ডিং টু 0 x is equal to 0 and sin 1 by x is a bounded function in the deleted neighborhood of x, right? Because sine will take only values between -1 and 1. So if you take the deleted neighborhood of 0, sine is going to be a bounded function there, and x is converging to 0. So therefore limit extending to 0, x sin 1 by x is also 0. এবারে তুমি তাই ডিফাইন করেছো, that is equal to f0, তাই না? তাহলে যে ফাংশনটা তুমি নিয়েছো সেই ফাংশনের জন্য তুমি দেখতে পাচ্ছ যে f is continuous at the point 0 also. আমি যেটা স্ট্রেস করতে চাইছি যে এই জায়গাটা যেটা লিখলাম সেই জায়গাটা is going to be an observation using our knowledge, যেটার ব্যাকগ্রাউন্ডে ওটা রয়েছে যে x যদি 0 এর সাথে সমান না হয় তাহলে একটা নেইবারহুড পাওয়া যাবে of the point x which will not contain the point 0। সুতরাং আমি ওখানে শুধু ফাংশনের এই চেহারার দিকে তাকিয়ে বক্তব্য রাখতে পারবো, আর 0 পয়েন্টে আমার ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। এই পার্টিকুলার অঙ্কে ওটা খুব কঠিন ছিল না, কিন্তু অঙ্ক কষতে আমাকে হবেই, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতেও আমি দেখতে পেলাম। তাহলে আমি এতটা পরিশ্রম করে যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেছে। এবার তোমার সুবিধাটা কি হচ্ছে যে তোমাকে আর কিছু চেক করার দরকার নেই, কারণ তুমি প্রমাণ করে দিয়েছো যে একটা কন্টিনিউয়াস ফাংশন অন আ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল ইজ অলওয়েজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তাহলে সেখান থেকে তুমি ইমিডিয়েটলি বলে দিতে পারছো যে f is uniformly continuous on closed interval -1 to 1. That is our issue. Okay, আমি আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। তাহলে আমি আরো কিছু নিট প্রপার্টি ডিসকাস করব ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন হলে কি হয়। তাহলে এটার জন্য আমি দেখব যে কিছু কোনো জায়গায় আমি যে কোনো ইন্টারভ্যাল নিয়ে করতে পারবো, কোনো জায়গায় আমাকে আরো স্পেসিফিক হতে হবে। প্রথম যে রেজাল্টটা সেটা প্রায় অবভিয়াস, যে আমার যদি একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন দেওয়া থাকে অন ইন্টারভ্যাল i, আর যদি xn একটা কশি সিকোয়েন্স থাকে, কশি সিকোয়েন্স আর কনভার্জেন্ট সিকোয়েন্সের মধ্যে কোনো তফাৎ নেই অন দ্য রিয়েল লাইন, তাই না? i is an interval in r, সুতরাং আমি যেটা কশি সিকোয়েন্সের জন্য প্রমাণ করছি সেটা কনভার্জেন্ট সিকোয়েন্সের জন্য একইভাবে তুমি প্রমাণ করে দিতে পারবে। So that is not going to be difficult once you see this result. তাহলে বক্তব্যটা কি যে কশি সিকোয়েন্স যদি হয় তাহলে ইমেজ সিকোয়েন্সটা কশি সিকোয়েন্স হতে পারত। তাহলে ইউনিফর্ম কন্টিনিউইটিতে এই ধরনের একটা ভীষণ নিট একটা জিনিস পাওয়া যায়, সেই জন্য ইউনিফর্ম কন্টিনিউয়াস বিকামস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কিন্তু দেখো যে ইন্টারভাল i এর উপরে তুমি কিন্তু কোনো রেস্ট্রিকশন রাখছো না। ইট ক্যান বি এ বাউন্ডেড or unbounded interval, it can be a closed or a non-closed interval, কিচ্ছু যায় আসে না। প্রমাণটা কি হবে? প্রমাণটা জাস্ট তোমার ডেফিনিশন গুলো লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখা যাক, প্রথমে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলেছে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানে কি, যে যাই এপসাইলন নাও না কেন তার জন্য একটা পজিটিভ ডেল্টা পাওয়া যাবে, such that যখনই xy টা
ডোমেন অফ ডেফিনিশনে আছে মানে আই এখানে, আর যদি এক্স আর ওয়াই এর ডিস্টেন্সটা লেস দেন ডেল্টা হয় তাহলে এফ এক্স আর এফ ওয়াই এর ডিস্টেন্সটা লেস দেন এপসাইলন হতে বাধ্য। ঠিক আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি স্লাইডের উপরে। দিস ইজ মাই ডেফিনিশন অফ uniform continuity. Given any epsilon, I will be able to get a delta so that this happens. প্রথম ডেফিনিশন লিখে ফেললাম। সেকেন্ডলি আমার দেওয়া আছে যে xn is a Cauchy sequence। তো এই xn is a Cauchy sequence এর জন্য আমি কি করব, যে আমি এই ডেল্টাটাকে ইউজ করে for every small positive number I will be able to get a capital N positive integer so that after that something will happen। Cauchy sequence এর ক্ষেত্রে আমি ওটা করব for delta। ঠিক আছে, তো আমি কি পাবো, যে আমি একটা ক্যাপিটাল N পজিটিভ ইন্টিজার পাবো, যাতে যদি M আর N ক্যাপিটাল N এর যে বড় টার্মস গুলো হয়, মানে বড় হয়, তাহলে তার করসপন্ডিং যে টার্মস গুলো অফ দ্য সিকোয়েন্স xm আর xn তাদের দূরত্বটা ডিস্টেন্স ডেল্টা হবে। For any positive number I will be able to get such a capital N। তাহলে in particular for delta তুমি এরকম ক্যাপিটাল N টা চুজ করে নিতে পারবে, কারণ xn is a Cauchy sequence। কিন্তু এবার কি হলো, এবার হলো যে তোমার ক্যাপিটাল N থেকে যদি m আর n বড় হয়, আমি খুব প্রিসাইজলি স্লাইডে লিখেছি, ওটা দেখতে পাচ্ছ, সেই জন্য আমি ওটাকে অত প্রিসাইজলি বলছি না। মানে জরুরি নয় যে m greater than equal to n greater than equal to capital N লিখতে হবে, আমি এটা রিপিট করতে চাইছি না, কারণ এই জিনিসগুলো আমরা ভীষণ ডিটেলসে আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম দুটো m আর n নিয়ে নিই, তাহলে mod xm minus xn less than delta হয়ে গেছে। কিন্তু xm xn কোথায় আছে, i এর মধ্যে আছে। তাহলে xm xn এর ডিস্টেন্স যদি less than delta হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আমি পেয়ে যাচ্ছি কি, যে fxm আর fxn এর ডিস্টেন্সটা less than epsilon হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, যে জাস্ট ডেফিনিশন দুটো লিখলে আর কেয়ারফুলি এই চয়েসটা করলে, যে আমি এখানে ডেল্টার জন্য ক্যাপিটাল এনটা চুজ করেছিলাম, আমি দেখতে পাচ্ছি যে এই given any epsilon positive আমি একটা ক্যাপিটাল N পজিটিভ ইন্টিজার পেয়ে গেছি, যাতে m greater than equal to little n greater than equal to capital N যদি হয়, তাহলে fxm আর fxn এর দূরত্বটা less than epsilon হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মানে মাঝখানে জিনিসগুলো তুমি যদি ভুলে যাও, তাহলে তুমি এটা এই কথাটা বলতে পারছো। তার মানে দাঁড়াচ্ছে কি, যে যে কোনো এপসাইলনের জন্য এরকম জিনিস তুমি করতে পারলে, এরকম একটা ক্যাপিটাল N পেয়ে গেলে, যাতে আফটার দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন mod fxn minus fxn এই টার্মস এর ডিস্টেন্সটা লেস দেন এপসাইলন হয়ে গেল। সুতরাং এই সিকোয়েন্স fxn টা Cauchy সিকোয়েন্স হয়ে গেল বাই ডেফিনিশন, রাইট? সো ইট ওয়াজ জাস্ট jotting down the definitions of uniform continuity of the function and the definition of Cauchy sequence properly to give you the get the result। আশা করি এটা বোঝাতে পারলাম। ওকে, সো নেক্সট রেজাল্টে কিন্তু আমার তাহলে যেটা Cauchy সিকোয়েন্সের জন্য ট্রু, সেটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্সের জন্য ট্রু। এবারে আমি কিন্তু বাউন্ডেড ফাংশনের ক্ষেত্রে যখন আমি বলতে যাচ্ছি, তখন কিন্তু আমার একটু রেস্ট্রিকশন রাখতে হবে। আমাকে যে সেটের উপরে ফাংশনটা ডিফাইন্ড, মানে ডোমেন অফ ডেফিনিশন, যে কোনো ইন্টারভাল নিলে হবে না, ওটা একটা বাউন্ডেড ইন্টারভাল নিতে হবে। আমার স্লাইডের উপরে আমি সাবসেট লিখে দিয়েছি, কিন্তু তুমি এটাকে ইন্টারভাল নিয়েই ভাবো না। ঠিক আছে, সো সাপোজ ইউ আর গিভেন আ S is an interval suppose and it is bounded, কারণ আমরা পুরোটাই ইন্টারভাল নিয়ে কথা বলছি, and you have a uniformly continuous function on that, then you want to say that f is a bounded function। f is a bounded function মানে কি, image f is a bounded set। তো আমি কি করে দেখাবো, আমি প্রথমত এই ইন্টারভাল বা সেট যাই বলো না কেন, এটা যেহেতু বাউন্ডেড, তাহলে এটার একটা ইনফিমাম আর একটা সুপ্রিমাম এক্সিস্ট করবে, তাই না? এটা বাউন্ডেড বিলো অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, তাহলে আমার রিয়েল লাইনের প্রপার্টি থেকে লিস্ট আপার বাউন্ড প্রপার্টি থেকে আমি পাচ্ছি যে এই দুটোই এক্সিস্ট করবে।
তাহলে এটা থেকে কি দাঁড়িয়ে যাচ্ছে যে ক্যাপিটাল এস যেটা সেটা লিটল এম থেকে ক্যাপিটাল এম এই যে ক্লোজ ইন্টারভেল এটার একটা সাবসেট, ঠিক আছে? তাহলে আমি এটা প্রথম অবজারভেশনটা করে নিলাম, ভেরি গুড। এবার আমার দেওয়া কি আছে যে এই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন দিস সেট এস বা ইন্টারভেল এস, ঠিক আছে? তাহলে সেটার ডেফিনেশনটা কি, যে ফর এনি এপসাইলন ইউ শুড বি এবল টু গেট আ ডেল্টা পজিটিভ সো দ্যাট সামথিং হ্যাপেন্স। তাহলে ওই সামথিং হ্যাপেন্সটা আমি ফর এনি এপসাইলন না নিয়ে আমি এপসাইলন এর একটা স্পেসিফিক মান চুজ করে নিচ্ছি, ধরো এপসাইলন ইজ ইকুয়াল টু 1। তাহলে এপসাইলন ইকুয়াল টু 1 এর জন্য আমি একটা ডেল্টা গ্রেটার দেন 0 পাবো, যাতে যখনই এক্স ওয়াইটা ক্যাপিটাল এস এর মধ্যে থাকবে তখন মড এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা হলে মড এফ এক্স মাইনাস এফ ওয়াইটা লেস দেন 1 হবে, রাইট? তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি বাই দ্য ইউনিফর্ম কন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ। এরকম একটা ঘটনা ঘটবে, আমায় দেখাতে হবে যে মড অফ এফ এক্স is going to be less than or equal to some positive number for every x belonging to s, তাই না? আমাকে দেখাতে হবে ফাংশন ইজ আ বাউন্ডেড ফাংশন। তো এটা আমি খেয়াল রাখছি। এবার সেটার জন্য একটা ট্রিক ব্যবহার করছি। এই ট্রিকটা আমরা পরে যখন নেক্সট সেমিস্টারে রিমান ইন্টিগ্রেশন করব তখন এটা খুব বেশি ব্যবহার করব। লেট আস সি কি করছি, যে আমার কি জানা আছে, দেখো যে যদি এক্স আর ওয়াই এর দূরত্বটা লেস দেন ডেল্টা হয় তাহলে মড এফ এক্স মাইনাস এফ ওয়াই এর ডিসটেন্সটা লেস দেন এপসাইলন লেস দেন 1 হবে, তাই না? তাহলে এই জিনিসটাকে আমি ইউজ করে কোনোভাবে বাউন্ডেডনেস অফ দ্য ফাংশন পেতে চাইছি। তাহলে আমার কি করতে হবে, আমি পুরো ইন্টারভেলের উপরে না তাকিয়ে, ইন্টারভেলটা আমার এখানে লিটল এম থেকে ক্যাপিটাল এমটাই আমি দেখে নিচ্ছি, তার মধ্যে এসটা বসে আছে। আমি কি করছি, এটাকে ছোট ছোট সাব ইন্টারভেলে ভাগ করে দেবো, যাতে প্রত্যেকটা সাব ইন্টারভেলের লেন্থটা লেস দেন ডেল্টা হবে, ঠিক আছে? এটা আমি এনশিওর করার চেষ্টা করছি। তাহলে কিভাবে করব, এই লিটল এম থেকে ক্যাপিটাল এম যে ইন্টারভেলটা এটার লেন্থ কত, ক্যাপিটাল এম মাইনাস লিটল এম, তাই না? তাহলে ক্যাপিটাল এম মাইনাস লিটল এমটাকে আমি ছোট ছোট সাব ইন্টারভেলে ভাগ করতে চাইছি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে প্রত্যেকটা ইন্টারভেলের লেন্থ, সাব ইন্টারভেল যেটা পাচ্ছি সেটা লেন্থ যেন একই হয়, ঠিক আছে? তাহলে আমি ওই লেন্থটা নিচ্ছি, ধরো ক্যাপিটাল এম মাইনাস এম বাই এন। তো তুমি যদি ভাবতে তোমার সুবিধে হয়, ধরো তোমার ক্লোজ ইন্টারভেল 0 1 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 0 1টাকে আমি ধরো 1/4 লেন্থের সাব ইন্টারভেলে ভাগ করছি। তাহলে কিরকম দেখতে হবে, 0 থেকে 1/4 একটা সাব ইন্টারভেল নিলাম, 1/4 থেকে হাফ আরেকটা সাব ইন্টারভেল নিলাম, আর হাফ থেকে 3/4 নিলাম, তারপরে 3/4 থেকে 1 নিলাম, এরকম 1/4 লেন্থের সাব ইন্টারভেল নিয়ে নিলাম। একইভাবে তুমি যে কোনো একটা করতে পারো, ক্লোজ ইন্টারভেল 0 1 এ তুমি যদি ওটাকে 1/5 লেন্থের সাব ইন্টারভেলসে ভাগ করতে চাও তাহলে তুমি সেটাও করে ফেলতে পারো, 0 থেকে 1/5, 1/5 থেকে 2/5 ইত্যাদি এরকম করে করে। এবার 0 1 না নিয়ে তোমার যদি ওটা ধরো 3 থেকে 4 হতো তাহলে ক্লোজ, বা 3 থেকে 5, ঠিক আছে? তাহলে ক্লোজ ইন্টারভেল 3 থেকে 5 দেওয়া আছে, ওইটাকে তুমি ভাগ করতে চাইছো ইন সাব ইন্টারভেলস যার লেন্থটা তোমার ধরো 1/6, ঠিক আছে, কিছু একটা। তাহলে তুমি কি করে শুরু করবে, প্রথম সাব ইন্টারভেলটা হবে 3 থেকে 3 প্লাস 1/6, তাই না? 3 থেকে 5 এটা হচ্ছে তোমার ক্লোজ ইন্টারভেল, সেটা তুমি 1/6 এই লেন্থের সাব ইন্টারভেলে ভাগ করছো। তাহলে প্রথম সাব ইন্টারভেল হচ্ছে 3 থেকে 3 প্লাস 1/6, সেকেন্ডটা হচ্ছে কি 3 প্লাস 1/6 থেকে 3 প্লাস 2/6 এই ক্লোজ ইন্টারভেল, তারপরেরটা হচ্ছে 3 প্লাস 2/6 থেকে 3 প্লাস 3/6, এরকম করে করে তুমি এগোতে থাকবে, এক সময় তোমার আসবে 5 মাইনাস 1/6 থেকে 5 অবধি। মানে তাহলে কি হবে, যে প্রত্যেকটা সাব ইন্টারভেলের একই ইকুয়াল লেন্থ হলো। ইকুয়াল লেন্থ নিলে সুবিধাটা কি হয়, যে তোমার একটু ক্যালকুলেশনটা তোমার সহজ হয়ে যায়। তাহলে আমি কি বলছি, যে আমি এই ক্যাপিটাল লিটল এম থেকে ক্যাপিটাল এম যে ক্লোজ ইন্টারভেল দেওয়া আছে এটাকে আমি কিছু সাব ইন্টারভেলসে ভাগ করতে
চাইছি। তাহলে সাব ইন্টারভালস এ ভাগ করা মানে বুঝতেই পারছো যে তুমি তার মানে ওইটার মধ্যে পয়েন্ট চুজ করছো, তাই না? আমি প্রথম এক্সাম্পল যেটা বললাম যে 0 থেকে 1, এটাকে যদি আমি সাব ইন্টারভালস এ ভাগ করতে চাই অফ লেংথ 1/4, তার মানে আমি আসলে ভেতরে কি কি পয়েন্ট চুজ করলাম? আমি 1/4, হাফ আর 3/4 এই তিনটে পয়েন্ট চুজ করলাম। 0, 1 তো চুজ করেই রেখেছি, তারপরে আমি 1/4, হাফ আর 3/4 চুজ করলাম। তাতে আমার কি হয়ে গেল? 0 থেকে 1/4 একটা হলো, 1/4 থেকে হাফ একটা হলো, হাফ থেকে 3/4 একটা হলো, আর 3/4 থেকে 1 একটা হলো। তাহলে আমার বেসিক্যালি সাব ইন্টারভালস চুজ করা মানে কিছু পয়েন্টস চুজ করা। তো ওই পয়েন্টগুলো আমি চুজ করব, ঠিক আছে? এমন ভাবে চুজ করব যাতে প্রত্যেকটা লেংথ কিছু একটা m - m ডিভাইডেড বাই সামথিং হোক, মানে একটা কিছু ফিক্সড একটা লেংথ হোক, ঠিক আছে? তাহলে ওইটা আমি n বলছি। আর এই লেংথটা যাতে এই যে গিভেন ডেল্টা সেটা থেকে যেন ছোট হয়, এটা আমি চাইছি, ঠিক আছে? আমি তার মানে এই এনটাকে খুঁজে বার করতে চাইছি এমন ভাবে, এগুলো কি নিচ্ছে সেগুলো পরে বলছি, হ্যাঁ? তাহলে আমি এমন ভাবে এন খুঁজে বার করতে চাইছি যাতে ক্যাপিটাল এম মাইনাস লিটল এম ডিভাইডেড বাই এন, যেটা লেংথ অফ দ্য সাব ইন্টারভাল গুলো হবে সেগুলো সবই ডেল্টাতে থেকে ছোট হবে। তার মানে আমি চাইছি যে n ইন্টু ডেল্টাটা যেন লিটল ক্যাপিটাল এম মাইনাস লিটল এম এর থেকে বড় হয়, এটা আমি খুঁজে বার করতে চাইছি। তাহলে আমি এটা কি করে খুঁজে বার করতে পারি? আমি জানি যে আর্কিমিডিয়ান প্রপার্টিটা আমি ইউজ করতে পারি। ডেল্টা একটা পজিটিভ নাম্বার আর ক্যাপিটাল এম মাইনাস এম আর একটা নাম্বার, সেটাও পজিটিভ এই ক্ষেত্রে। তাহলে আমি ডেল্টাকে যদি নিজের সাথে যোগ করতে করতে এগোই, তাহলে ডেল্টা, 2 ডেল্টা, 3 ডেল্টা এরকম করে যদি আমি নাম্বারস গুলো নিতে থাকি, এক সময় আমার হবে যে n বার আমি ডেল্টাকে নিজের সাথে যোগ করার পরে ওটা ক্যাপিটাল এম মাইনাস লিটল এম থেকে বড় হয়ে যাবে। এটাই আর্কিমিডিয়ান প্রপার্টি বলছি। সুতরাং সেই রকম n আমি নিয়ে নেব। এটা ইউনিক নয়। যদি আমি n এর জন্য এটা সত্যি হয় তাহলে n+1 এর জন্য সত্যি। তাহলে আমি একটু চুজ করে নিই যে একটা ছোট হাতের n আমি নিয়ে নিলাম পজিটিভ ইন্টিজার, যাতে n ডেল্টাটা ক্যাপিটাল এম মাইনাস লিটল এম হয়, ঠিক আছে? এবার আমি কি করব? আমি পয়েন্ট গুলো চুজ করব যাতে ওই দূরত্বটা যেন মানে পরপর যে সাব ইন্টারভাল গুলো পাচ্ছি তার লেংথটা যেন ক্যাপিটাল এম মাইনাস লিটল এম ডিভাইডেড বাই এন এতটা হয়, ঠিক আছে? তাহলে কি করে করছি? x0টা আমি ছোট হাতের এমই নিতে চাইছি, ঠিক আছে? তাহলে দেখো আমি x0 লিখছি m+0, ঠিক আছে? এখানে j রয়েছে, খেয়াল করো। তারপরে x1 কি করছি? x1 এ আমি m এর সাথে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে কিছু একটা যদি তুমি আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, ক্যাপিটাল এম মাইনাস লিটল এম বাই এন এতটা যোগ করো, তাহলে তার পরের পয়েন্টটা হচ্ছে তাই, ঠিক আছে? তাহলে x1টা হচ্ছে তোমার লিটল এম প্লাস ক্যাপিটাল এম মাইনাস লিটল এম ডিভাইডেড বাই এন, মানে অতটা এগোলে। তারপরে x2টা কি করছো? আরো m মাইনাস এম বাই এন এতটা আরো বেশি এগোচ্ছো, তার মানে 2 টাইমস ক্যাপিটাল এম মাইনাস এম বাই এন এটাকে m এর সাথে যোগ করছো। তাহলে তোমার প্রথম পয়েন্ট যেটা এলো সেটা হলো তোমার x0 যেটা ছোট হাতের m, তার পরের পয়েন্টটা x1 পেলে যেটা x0 থেকে ক্যাপিটাল এম মাইনাস লিটল এম ডিভাইডেড বাই এন এত ডিস্টেন্সে আছে, দেখতেই পাচ্ছ, তাই না? আর তার পরেরটা x2টা এমন ভাবে নিলে যাতে x2 আর x1 এর দূরত্বটাও ক্যাপিটাল এম মাইনাস লিটল এম বাই এন হোক। এরকম করে করে এগোতে এগোতে লাস্টে xn যেটা হবে সেটা যেন ক্যাপিটাল এম হয়ে যায়। তাহলে দেখো ফর্মুলা তুমি যদি দেখো, যে সমান যদি তুমি n বসাও তাহলে n n ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ছোট হাতের m প্লাস ক্যাপিটাল এম মাইনাস লিটল এম, তার মানে ছোট হাতের m ক্যান্সেল হয়ে গেল, তার মানে তোমার পড়ে থাকলো xn সমান হয়ে গেছে ক্যাপিটাল এম। তার মানে কি করেছে তুমি? n+1 খানা পয়েন্ট ইউজ করেছে। প্রথম x0টা হচ্ছে ছোট হাতের m, x1টা হচ্ছে ক্যাপিটাল এম, আর মাঝখানে আরো n-1 পয়েন্টস চুজ করে নিয়েছো যাদের দূরত্ব একের অপরের ঠিক কনজিকিউটিভ দূরত্বগুলো যেন ক্যাপিটাল এম মাইনাস লিটল এম বাই এন এটা হয়। এইরকম করে তুমি পার্টিশন করে নেবে, ঠিক আছে? এটাকেই পার্টিশন বলে। তাহলে এটা যদি এই সেটের পার্টিশন করে নাও, তার মধ্যে কিন্তু এটা বসে আছে, ঠিক আছে? এটা তোমার ক্লোজ ইন্টারভেল, আর এটার মধ্যে তোমার এই বাউন্ডেড সেটটা বসে আছে। ইন্টারভেলই নিয়ে নাও, ঠিক আছে? আমি
সেট লিখে দিয়েছি, কিন্তু তুমি ইন্টারভ্যালই নিয়ে নাও। ওকে, তাহলে আমি জাস্ট আবার করে স্পষ্ট করে লিখেছি যে ক্যাপিটাল এসটা তো এটার সাবসেট, এটা জানাই কথা। আর এটা তো ইউনিয়ন অফ অল দিস হচ্ছে, কারণ আমি তুমি বেসিক্যালি তো করেছো তাই, তাই না? যে তুমি একটা তোমার দেওয়া ছিল এরকম স্ট্রেট লাইন, ছোট হাতের এম বা লাইন সেগমেন্ট বলো, ছোট হাতের এম থেকে ক্যাপিটাল এম, তার মধ্যে তুমি ছোট হাতের এম নিলে, তার পরের পয়েন্টটা x1 নিলে, তার পরের পয়েন্টটা তুমি x2 নিলে, মোটামুটি আন্দাজে সমান ভাগে ভাগ করা যাক। তারপরে এরকম করে করে তুমি পয়েন্টস গুলো চুজ করে করে গেছো, তাই না? মোটামুটি ইকুইডিস্টেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো এরকম ইকুইডিস্টেন্ট পয়েন্টস গুলো চুজ করে তুমি ছোট হাতের এম থেকে ক্যাপিটাল এম অব্দি নিয়েছো, তাহলে এইটুকুনি কাজ করেছো, তাই না? তাহলে এই যে ইউনিয়ন অফ এক্স জে মাইনাস ওয়ান টু এক্স জে, মানে এটা ইউনিয়ন this union this and so on, a total union is exactly equal to the ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল লিটল এম টু ক্যাপিটাল, যেটা তোমার হাতে ছিল। ঠিক আছে, এটা তুমি করেছো। এবার তোমার যে সেট, যেটা সাব সেট দেওয়া আছে, সেটা একটা ইন্টারভাল, বাউন্ডেড ইন্টারভাল, যেটা এটার মধ্যে বসে আছে। সুতরাং সেটার চেহারাটা কিরকম হবে, সেটা কিছু একটা এরকম, এখান থেকে এতটা এরকম হতে পারে, অথবা এদিকে ক্লোজ বা কিছু একটা, মানে কিছু একটা এই ধরনের জিনিস ঘটতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিস যদি ঘটে, তাহলে কিছু পার্টিশনের সাথে ইন্টারসেক্ট করবে, আবার কিছু পার্টিশনের সাথে ইন্টারসেক্ট করবে না। যেমন আমি ছবিটা যেটা আঁকলাম, তাতে এই পার্টিশনের সাথে ইন্টারসেক্ট করছে না, বাকি সব কটার সাথে করছে। আমি যে ছবিটা এঁকেছি, কিন্তু এটা যা খুশি তাই হতে পারে, মাঝখানেও কিছু একটা ঢুকে যেতে পারে বা কিছু। ঠিক আছে, তাহলে আমি কি করব, যেখানে যেখানে ইন্টারসেক্ট করেছে, ধরো এই প্রথমটাতে করলো আমার ছবি অনুযায়ী x0 থেকে x1 এ ইন্টারসেক্ট করেছে, তাহলে এখানে আমি একটা পয়েন্ট চুজ করে নেব ইন্টারসেকশনের মধ্যে, সেটাকে বলবো y1। ঠিক আছে, তাহলে ওটাই বলছি, যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে পয়েন্টটা চুজ করো। সেকেন্ডটাতেও আমার ছবিতে ইন্টারসেক্ট করছে, তাহলে এখানেও আমি একটা পয়েন্ট চুজ করে নিলাম, সেটাকে বললাম y2। ঠিক আছে, এরকম করে করে আমি পয়েন্টস গুলো চুজ করতে থাকলাম, যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে আমি পয়েন্ট গুলো চুজ করছি। ধরো এই ইন্টারভ্যালটা হচ্ছে এক্স জে মাইনাস ওয়ান থেকে এক্স জে, তাহলে এটার সাথে তোমার এস এর ইন্টারসেকশন রয়েছে, সুতরাং তুমি এটাকে এখানে পয়েন্টটা চুজ করছো ওয়াই জে। ঠিক আছে, আর যেখানে ইন্টারসেকশন নেই সেখানে আমি কোনো পয়েন্ট চুজ করছি না। সেই কথাটাই তুমি এই যে এখানে এই ভাষায় বলেছে। ঠিক আছে, যে তোমার যদি একটা ইয়ে থাকে, এক্স জে মাইনাস ওয়ান থেকে এক্স জে, এই ক্লোজ ইন্টারভালের সাথে এস এর যদি ইন্টারসেকশন হয়, তাহলে সেখানে একটা পয়েন্ট ওয়াই জে চুজ করবে। তাহলে এইগুলো চুজ করেছে, তাহলে কটা পয়েন্ট পাবে? ম্যাক্সিমাম হতে পারে কি যে সব কটার সাথে ইন্টারসেকশন। তাহলে সবকটার সাথে ইন্টারসেকশন হলেও কটা ইন্টারভাল আছে দেখো, ইন্টারভাল আছে তোমার n খানা, x0 থেকে x1, x1 থেকে x2 ইত্যাদি করে করে xn মাইনাস ওয়ান থেকে xn। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টস তুমি যেটা চুজ করতে পারো, মানে যেটা করবে এই এই পদ্ধতি অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে n। তার মানে কি ফাইনাইটলি মেনি পয়েন্ট চুজ করছো। আর তার মানে তোমার FY1 FY2 এগুলো চুজ করছো, এমন ভাবে চুজ করছো, ওই ভাষাটাকে আবার করে স্পষ্ট করে লিখেছো। প্রত্যেকটা জের জন্য যেখানে ক্লোজ ইন্টারভাল এক্স জে মাইনাস ওয়ান টু এক্স জে ইন্টারসেকশন এসটা নন এমটি, সেখানে তুমি মড অফ FY জে এই নাম্বারটাকে কনসিডার করছো। তাহলে এই সেট যেটা তৈরি হচ্ছে, এই সেটটা কেমন সেট তৈরি হচ্ছে, এটা একটা ফাইনাইট সেট। তাহলে এটার ম্যাক্সিমাম নিয়ে কথা বলতে পারো। ঠিক আছে, তাহলে ফাইনাইট সেটের, আর এই ফাইনাইট সেটের যে এলিমেন্ট গুলো তারা কেমন, তারা সব গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, কারণ মড অফ FY জে নিচ্ছ। তাহলে মড FY জে নেওয়া মানে ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে তার যদি ম্যাক্সিমামটা কনসিডার করো, তাহলে সেটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, এটার মধ্যে কোনো অসুবিধে নেই। তাহলে সেটা আমি পাচ্ছি, তাই না? তাহলে এই জিনিসটা সত্য। ঠিক আছে, এবার আমি কি করছি, আমি যে কোনো একটা এক্স নিলাম এস এর মধ্যে। তাহলে এক্স যদি আমি এস এর মধ্যে নিই, তাহলে অবভিয়াসলি ওটা এই ইউনিয়নের মধ্যে আছে, ইউনিয়ন জে ইজ ইকুয়াল টু 1 টু n এক্স জে মাইনাস 1 টু এক্স জে, তাই না? এটা এই জায়গায় কোথাও একটা থাকবে, মানে এখানে নেই,
কারণ এটা ইন্টারসেকশন হচ্ছে না। যেখানে ইন্টারসেকশন হচ্ছে তার মধ্যে কোথাও একটা তো থাকবে, তার মানে ইউনিয়নের মধ্যে তো অবশ্যই করে আছে। তো ধরো তুমি চুজ করে, এবার এই চুজ করার কেন বক্তব্যটা আসছে যে এই যে পয়েন্টস গুলো সাব ইন্টারভ্যালের পয়েন্ট গুলো, ধরো এই পয়েন্ট, ঠিক আছে, তাহলে এই এক্সটা যদি তুমি এটা নিয়ে থাকতে, তাহলে এই এক্স পয়েন্টটা এই জায়গাতেও আছে, আবার এই জায়গাতেও আছে, মানে এই সাব ইন্টারভ্যালে আছে, এই সাব ইন্টারভ্যালে আছে। তো তুমি যে কোনো একটা চুজ করে নাও যার মধ্যে তুমি নেবে এক্সটা, ঠিক আছে, তাতে কিছু যায় আসে না। তাহলে there exists অন্তত একটা যে তুমি ওই যেটাকে যে কোনো একটা, মানে এটা হতে পারে এর পরবর্তীটাও হতে পারে বা আগেরটাও হতে পারে, তার মানে অ্যাটমোস্ট টুতে থাকতে পারে, তুমি একটা চুজ করে নিলে। তো x belongs to close interval xj minus 1 to xj, ঠিক আছে। তাহলে যেহেতু এক্সটা এস এর মধ্যে আছে আর তার জন্য তুমি এইটা চুজ করেছো, তার মানে এটা থেকে অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায় যে এই যে এক্স যেটা চুজ করেছো সেটার অবশ্যই করে এই প্রপার্টি আছে, ইগনোর মাই হ্যান্ডরাইটিং, xj minus 1 to xj is set sub close and bounded interval, তার সাথে তোমার s এর ইন্টারসেকশন ইজ নন এমটি, কারণ x রয়েছে গো তার মধ্যে, তাই না? মানে উল্টো ভাবে ভাবো যে x টা s এর মধ্যে আছে, সুতরাং একটা j পাওয়া যাবে যার মধ্যে, so that x will belong to the, I want to write non empty here, okay, so this is what I want to write. All right, so since x belongs to S, there is a j such that x belongs to close interval xj minus 1 xj, and that implies that close interval xj minus 1 to xj intersection S is non-empty. তাহলে এই ধরনের জিনিসের জন্য তুমি একটা yj তোমার চুজ করা আছে, তাহলে mod of fx যদি লেখো, তাহলে mod fx কে লিখতে পারো mod fx minus fyj plus fyj, triangle inequality ইউজ করে লিখতে পারো less than or equal to mod fx minus fyj plus mod fyj, তাই না? এটা এটা অবধি কোনো অসুবিধা নেই। এবার yj আর x এর দূরত্ব কত? yj আর x দুজনেই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, x টাও এখানে আছে, ওই যে ছবিটা আমি আঁকছিলাম যে তোমার yj যেখানে আছে x ও সেখানে আছে, তাহলে x আর yj এর দূরত্ব কত হবে? xj minus xj minus 1 এর থেকে ছোট হবে। আর xj minus মানে লেংথ অফ দ্য সাব ইন্টারভাল, লেংথ অফ দ্য সাব ইন্টারভাল কি চুজ করেছিলে? এমন ভাবে চুজ করেছে যাতে এটা লেস দেন ডেল্টা হয়, ঠিক আছে। তাহলে আমি একটু এটা ক্লিয়ার করে দিই। তাহলে লেট মি গো ব্যাক, যে তোমার তুমি তো তুমি চুজই করেছো এমন ভাবে এই সাব ইন্টারভাল গুলো যাতে তার লেন্থটা লেস দেন ডেল্টা। এবারে তুমি যে কোনো এক্স নিয়েছো, তার জন্য একটা yj xj minus 1 to xj পেয়ে গেছো যার মধ্যে x রয়েছে, তার মধ্যে yj টাও রয়েছে, সুতরাং x আর yj এর দূরত্ব কত? লেস দেন ডেল্টা। তাহলে x আর yj এর দূরত্ব যদি লেস দেন ডেল্টা হয়, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? mod of fx minus fy যেটা লেস দেন 1 হবে, সেভাবেই তুমি নিয়েছো। সুতরাং তুমি কি পেয়ে যাচ্ছ যে তোমার mod fx যেটাকে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি করে এটার থেকে ছোট করেছিলে, সেটা লেস দেন 1 প্লাস কে হয়ে যাচ্ছে, ঠিক আছে। কে টা 0 হতে পারে, উই ডোন্ট কেয়ার, কিন্তু 1 প্লাস কে টা পজিটিভ নাম্বার, ঠিক আছে। তাহলে তুমি কি পেলে? যে যাই এক্স এস এর মধ্যে নাও না কেন, তার জন্য mod fx is going to be less than 1 plus k. So f is a bounded function, রাইট? তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি। এই পার্টিকুলার রেজাল্টটা কিন্তু খুব সোজা সাপটা প্রুফ নয়, ঠিক আছে। আগেরটা যেটা তুমি দেখিয়েছিলে যে একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন অন এনি ইন্টারভাল বলে সেটা কশি সিকোয়েন্সে নিয়ে যাবে, সেটা কিন্তু সহজ ছিল, কারণ ওটা জাস্ট ডেফিনিশন বসিয়ে করে ফেলেছিলাম। কিন্তু এখানে তুমি কি করলে, যে যে কোনো বাউন্ডেড ইন্টারভালের জন্য তার উপরে যদি একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন দেওয়া থাকে, তাহলে সেই ফাংশনটা বাউন্ডেড ফাংশন হবে। এটা দেখাতে গিয়ে আমায় কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আমি কাজটা করতে পারিনি, আমাকে একটুখানি খাটতে হয়েছে, ঠিক আছে। সো অ্যাডভাইস অবভিয়াসলি হচ্ছে যে আরেকটু নিজে বোঝার চেষ্টা করো, আর ইফ ইউ হ্যাভ এনি ডাউটস ইউ শুড অলওয়েজ কাম ব্যাক টু মি। ওকে, so let us do some easy
এক্সারসাইজ। ধরো এইরকম এক্সারসাইজ দিয়েছে যে let minus pi by 2 less than a less than b less than pi by 2, ঠিক আছে, and you define fx to be equal to tan x for all x belonging to closed interval ab, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে যে show that f is uniformly continuous on closed interval ab। তাহলে এই প্রশ্নগুলো বুঝতেই পারছো তো, if it is a problem in your exam, it will not contain more than 2 points, 2 marks এর বেশি হবে না। আর এটার কেন হবে না, তার কারণ হচ্ছে যে tan x টা এই ওপেন ইন্টারভাল -π/2 থেকে π/2 এর মধ্যে কন্টিনিউয়াস। আমি জানি আমার tan নিয়ে সমস্যাটা হচ্ছে এই এক্স্যাক্টলি π/2 বা k π/2 পয়েন্টস গুলোর জন্য, যেখানে k ইজ আ odd integer, right? তো সেই জন্যই আমার জাস্ট ওপেন ইন্টারভাল -π/2 থেকে π/2 যদি নিয়ে নিই, তার মধ্যে tan is a continuous function। আর ab টা মানে পুরো টেলর মেড অঙ্ক বানানো হয়েছে। ab কেমন নিয়েছো তার মধ্যে নিয়েছো। ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করছো অন দ্য ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল, মানে এই ফাংশনটাকে ফোকাস করছো, ওটা ডোমেন অফ ডেফিনিশনকে রেস্ট্রিক্ট করে দিচ্ছ অন দ্য ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল ab। তো অবভিয়াসলি ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। আমি যেটা আজকে লেকচারের প্রথম রেজাল্ট প্রমাণ করলাম সেখান থেকে ফলো করে যাচ্ছি, রাইট? সিমিলারলি তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি। সো therefore the proof is just one line proof. Since f is a continuous function on a closed and bounded interval, so it is uniformly continuous, right? So same argument will work here also. কি করছো, you look at the function 1 by x. This function is defined for all x greater than 0 as such, ঠিক আছে। তাহলে সেখানে যে ইউনিফর্ম কন্টিনিউটি হয় না সেটা আমরা দেখেছিলাম ইন দ্য লাস্ট লেকচার। কিন্তু এবার কি করছো তুমি, এ থেকে মানে 0 থেকে একটু দূরে থেকে শুরু করছো, ঠিক আছে। আমি ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল a to 1 নিয়ে নিচ্ছি। তাহলে what is going to happen is that the function which was continuous on the whole of positive real axis will obviously be continuous in this sub set of the positive real axis, তাই না? So f is a continuous function on this closed and bounded interval a to 1 and hence it is uniformly continuous, ঠিক আছে। তাহলে অঙ্ক লিখতে যতটা সময় লাগবে ওটা প্রমাণটা তার চেয়ে মানে কম সময় লেখা যাবে, এটাই বলতে চাইছি। Similarly, you look at fx is equal to x squared। এবারে আমি কিন্তু একটুখানি নিজের জীবনটা কমপ্লিকেট করে দিচ্ছি। আমি বলছি যে suppose I take any non-empty bounded subset of R, then you show that it is uniformly continuous on that set, ঠিক আছে। So the function fx is equal to x squared is also not uniformly continuous on the whole real line। এটা আমরা গত লেকচারে দেখেছি। আমি বলতে চাইছি যে যদি আমি এটাকে ফোকাস করি on a bounded non-empty, obviously on a non-empty bounded subset, তাহলে সেখানে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। আমার জানা কি আছে by the main result which we proved in this beginning of this lecture, যে আমি যদি একটা closed and bounded interval নিয়ে নিই তাহলে তার উপরে ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস ফাংশন fx is equal to x squared, ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, right? This we know. So what we are going to do is যে এই subset যেটা দেওয়া আছে which is a non-empty bounded subset, তার একটা infimum a আর supremum a আছে। তাহলে look at the closed interval infimum a to supremum a and call that interval I. So what can you say about I? I is at least a subset of R and the function is continuous on R, যে ফাংশনটা এক্সাম্পল আমার দেওয়া আছে fx is equal to x squared. So f is in particular continuous on the closed and bounded interval I। এবার তো closed and bounded হয়ে গেছে, তার মানে কি দাঁড়াচ্ছে by our result which we proved in the beginning of this lecture, the f is uniformly continuous on the closed interval I, closed and bounded interval I। তো ওটার মানে কি, ওটার মানে হচ্ছে given any epsilon positive, I will be able to get a delta positive so that whenever xy belongs to I, mod x minus y যদি less than delta হয় তাহলে mod fx minus fy টা less than epsilon হবে। তাহলে এটা আমি জানি যে এটা হবে, তাই না, প্রত্যেকটা পয়েন্ট ইন I এর জন্য। তাহলে তুমি ফোকাস করো on points which are not in I but in the subset A।
তাহলে একই ঘটনা ঘটবে, তাই না? পুরো আই এর উপরে তুমি যে কোনো দুটো পয়েন্ট নিলে তার জন্য যখনই এক্স ওয়াই এর দূরত্ব লেস দেন ডেল্টা হচ্ছে তখন এফ এক্স আর এফ ওয়াই এর দূরত্বটা লেস দেন এফ স্যালার হয়ে যাচ্ছে। সুতরাং ইন পার্টিকুলার যদি আমি এক্স ওয়াইটাকে আই এর সাবসেট ক্যাপিটাল এ থেকে নিই, মানে এখান থেকে আমি যদি নিই, তার জন্য একই বক্তব্য সত্য। তাহলে এই বক্তব্য সত্য হওয়া মানেই হয়ে যাচ্ছে যে এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন এ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা ডেফিনিশন যখন দিয়েছিলাম তখন ইন্টারভ্যালের উপরে দিয়েছিলাম, কিন্তু ইন্টারভ্যালটা জরুরি ছিল না, ওটা যে কোনো সাবসেটের উপরে নিতে পারতাম করে। আমি বলতে পারছি যে যদি আমি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার্ড এই ফাংশনটাকে কনসিডার করি, ওটা পুরো রিয়েল লাইনের উপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না, কিন্তু তার যে কোনো একটা নন এমটি বাউন্ডেড সাবসেট যদি নিয়ে নিই তার উপরে ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতে পারত। ঠিক আছে? দ্যাট ইজ আওয়ার এক্সারসাইজ 3. So let us look at the another example. অঙ্কটা দেখো, দেখতে মনে হবে কিরকম ভয়ঙ্কর অঙ্ক, আসলে একেবারেই ভয়ঙ্কর। fx is equal to sin 1/x, যেখানে x টা পজিটিভ। বলছে যে দেখাও যে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ওপেন ইন্টারভাল 1/8 to 7/8। এবারে আমি কিন্তু রেজাল্টটা লাগাতে পারবো না, কারণ আমার রেজাল্টটা সোজাসুজি। কারণ রেজাল্টটা লাগাতে গেলে আমার দরকারটা কি, যে ইট শুড বি কন্টিনিউয়াস অন আ ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল, কিন্তু এখানে তো ক্লোজ ইন্টারভাল হচ্ছে না। তাহলে হোয়াট উইল ইউ ডু? এক্ষুনি যে এক্সারসাইজ করেছো সেখান থেকেই তুমি আন্দাজ করে নিতে পারছো যে তোমার কি করা উচিত। তুমি প্রথমে ফাংশনটাকে কনসিডার করো পুরো পজিটিভ রিয়েল অ্যাক্সিস এর উপর, ঠিক আছে? ফর অল এক্স গ্রেটার দ্যান 0। তাহলে fx is equal to sin 1/x এর সম্বন্ধে কি জানো, যে এটা কন্টিনিউয়াস ফাংশন। তারপর কি করো, যে ওই পজিটিভ রিয়েল অ্যাক্সিস এর মধ্যে তার একটা সাব ইন্টারভ্যাল নিয়ে নাও ক্লোজ এন্ড বাউন্ডেড, যেটা এটার সুপারসেট হবে। ঠিক আছে? তাহলে দেখো 1/8 থেকে 7/8 দেখতে কেমন, এটাকে আমার আরো একটু সহজ করতে গিয়ে আমার যেটা 1/8 থেকে আমায় একটু কমাতে হবে, তো আর 7/8 থেকে একটু বাড়াতে হবে। সবচেয়ে সহজ হচ্ছে যে 8টাকে 16 হিসেবে ভাবো, ঠিক আছে? তাহলে 8টাকে 16 হিসেবে যদি ভাবো, তাহলে এই ওপেন ইন্টারভ্যালটা কি হচ্ছে, 2/16। 8টাকে 16 হিসেবে ভাবো মানে ডিনোমিনেটরকে 16 হিসেবে ভাবো, তার মানে তোমার এই ফ্র্যাকশন 1/8টা হচ্ছে 2/16, আর এটা হচ্ছে 14/16, তাই না? তাহলে আমাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে হবে অন দ্য ওপেন ইন্টারভাল 2/16 থেকে 14/16। তাহলে তুমি কি করো, 2/16 থেকে একটু কম নিয়ে নাও, মানে 1/16 নিয়ে নাও, আর 14/16 থেকে একটু বেশি নিয়ে নাও, সো 15/16 নিয়ে নিচ্ছ ধরো। হ্যাঁ, এটা একটু চয়েসের ব্যাপার, এটা তুমি যা খুশি তাই করতে পারো, কিছু যায় আসে না। তোমাকে জাস্ট করতে হবে কি, যে 1/8 থেকে সামান্য কম আর 7/8 থেকে সামান্য বেশি, এইরকম একটা ইন্টারভাল, ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল নিয়ে নিতে হবে, সো দ্যাট এই ওপেন ইন্টারভাল 1/8 থেকে 7/8 ওটার সাবসেট যেন হয়ে যায় এইটুকু। ঠিক আছে? আর সেটা এই যে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল নিচ্ছ, এই যে মানে 1/8 থেকে সামান্য কমিয়ে আর 7/8 থেকে সামান্য বাড়িয়ে, সেটা যেন পুরোপুরি পজিটিভ অ্যাক্সিসের উপরে থাকে। তার কারণ হচ্ছে যে পজিটিভ অ্যাক্সিসেই কন্টিনিউয়াস ফাংশন, তাই না? সুতরাং ওই সব চিন্তা ভাবনা মনের মধ্যে করে আমরা নিলাম ক্লোজ ইন্টারভাল 1/16 থেকে 15/16। তাহলে এই ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালের উপরে অবশ্যই করে ফাংশনটা কন্টিনিউয়াস, কারণ ওটা পুরো পজিটিভ রিয়েল অ্যাক্সিসের উপরেই কন্টিনিউয়াস, তার একটা সাবসেটের উপরে কন্টিনিউয়াস তো অবশ্যই। তাহলে এই সাবসেটের উপরে যেহেতু কন্টিনিউয়াস, এখানে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে গেল, কারণ আজকের রেজাল্টটা, ঠিক আছে, এটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। তাহলে এইটার উপরেই যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে এক্ষুনি যে আর্গুমেন্টটা দিলাম আগের এক্সারসাইজে, সেটা থেকে তুমি বলে দিতে পারছো যে তার একটা সাবসেটের উপরেও ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, কারণ তাতে তো কিছু তোমার আর কিছু যায় আসে না, যে কোনো এপসাইলন নিলে এটার থেকে যে কোনো পয়েন্ট যদি নাও একটা ডেল্টা পাওয়া যাবে, তাতে এটার থেকে যদি দুটো পয়েন্ট নাও এক্স আর ওয়াই, তার দূরত্ব যদি লেস দেন ডেল্টা হয়, তাহলে এফ এক্স মাইনাস এফ ওয়াই এর দূরত্ব লেস দেন এপসাইলন হবে। এটার থেকে যে কোনো দুটো পয়েন্ট নিলেই হবে। সুতরাং ইন পার্টিকুলার ওই দুটো পয়েন্ট যদি এখান থেকে নাও, তার জন্য বক্তব্যটা সত্য। সুতরাং তোমার দাঁড়িয়ে যাচ্ছে কি, যে এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন দিস ওপেন ইন্টারভাল 1/8 থেকে 7/8। তাহলে আন্ডারলাইন যে ফিলসফিটা যেটা বলতে চাইছি, যে যদি তুমি একটা
সেট পেয়ে যাও যার উপরে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে গেছে, তার যে কোনো সাবসেটের উপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াসটা হয়ে যাবেই অটোমেটিক্যালি। আগের অঙ্কেও তাই করেছো, এই অঙ্কেও তাই। ঠিক আছে, ওকে। তাহলে এটা প্রায় একটা, এটা তো মনোলগ হচ্ছে, সুতরাং বক্তব্য হচ্ছে যে যখন তোমরা নিজেরা এই অংশটা নিয়ে বসবে, তোমাদের অবশ্যই করে বসা উচিত আর পুরোটা নিজে ক্যালকুলেট করে দেখা উচিত, তবেই তুমি ক্লেম করতে পারবে যে এটা তুমি পুরোটা বুঝতে পেরেছো। তো দেখা যাক আরো যেগুলো একটু একটু সহজ এক্সারসাইজ গুলো করি না, কঠিন এক্সারসাইজ গুলো না হয় বাদ দিয়ে দেবো। তাহলে আমি ধরো একটা যে কোনো ফাংশন দেওয়া আছে on an interval, ঠিক আছে, আর সাপোজ দ্যাট ইউ ক্যান ফাইন্ড এ m গ্রেটার দ্যান 0, যাতে যখনই এক্স ওয়াইটা আই এর মধ্যে আছে আর এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে এই রেশিও যদি নাও এফ এক্স মাইনাস এফ ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, তার মডিউলাসটা লেস দেন এম হচ্ছে। ঠিক আছে, সো what are you trying to say? That suppose the function is such that you will be able to find a capital M positive such that mod fx minus fy divided by x minus y is less than m for all points x and y in I where x is not equal to y. ঠিক আছে, তাহলে সেখান থেকে বলছে যে show that f is uniformly continuous. Now this is almost Lipschitz condition, তাই না? কারণ তুমি যদি x not equal to y হয়, তাহলে তুমি তো লিখতে পারো যে mod fx minus fy is equal to mod fx minus fy divided by x minus y into mod x minus y, right? That will cancel out because x is not equal to y, so mod x minus y is not 0. Now this one is given by your problem to be less than m, so this whole thing, this multiplication will be less than m times mod x minus y. তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে যদি x আর y আলাদা হয়, তাহলে mod fx minus fy এটা less than m times mod x minus y হবে। ঠিক আছে, তাহলে এটা প্রায় লিপশিটস কন্ডিশন, এই কারণে বলছি যে লিপশিটস কন্ডিশনে কিন্তু x আর y আলাদা এই কথাটা বলা থাকে না, কিন্তু x আর y যদি আলাদা না হয়, তার মানে x আর y যদি সমান হয়, তাহলে mod fx minus mod fy কত হবে? 0 হবে। আর mod x minus y কত হবে? সেটাও 0 হবে। তাহলে যদি x আর y সমান হয়, তাহলেও তুমি বলতে পারো যে mod fx minus fy is equal to m times mod x minus y, কারণ দুজনেই 0, তাই না? তাহলে x আর y যদি সমান হয় তাহলে ইকুয়ালিটি পেয়ে যাবে, আর যদি না সমান হয় তাহলে তুমি কিন্তু স্ট্রিক্ট ইনইকুয়ালিটি অঙ্কে যা দিয়েছে হাইপোথিসিস সেখান থেকেই পেয়ে যাচ্ছে। তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কি যে যাই এক্স ওয়াই নাও না কেন ইন্টারভ্যালের মধ্যে, তার জন্য এফ এক্স আর এফ ওয়াই এর দূরত্বটা লেস দেন অর ইকুয়াল টু এম টাইমস মড এক্স মাইনাস ওয়াই হচ্ছে। তার মানে এফ ইজ এ লিপশিটস ফাংশন। সো that is why I said almost Lipschitz. Actually, it is Lipschitz, right? So, since f is a Lipschitz function, it is uniformly continuous. That is all you are trying to say. Okay, let me see. I think this one should be the last one. What all else I have done? But just give me some time. This one is a tough cookie, so whether we will do it or not, I'm decide. ঠিক আছে, তাহলে আমি আগে এক্সারসাইজ 6টা করি। এটা ইন্টারেস্টিং এক্সাম্পল, সেজন্য আমি এটা করতে চাইছি। এক্সারসাইজ 7 না হয় ছেড়ে দেবো, ওটা একটু বোরিং আর কি। তো আমি যদি একটা নন এমটি সেট এ নিই, ধরো, হ্যাঁ নিলাম, এবার সেটাতে আমি যাই প্রত্যেকটা এক্স ইন আর এর জন্য একটা এফএক্স ডিফাইন করছি। কি করছি? এক্স আর ক্যাপিটাল এর পয়েন্টস গুলো দেখছি, ঠিক আছে, আর তাদের ডিস্টেন্স গুলো কম্পিউট করছি। সো আই এম লুকিং এট মড এক্স মাইনাস এ where a belongs to capital A, ঠিক আছে। এখানে আই এম ফিক্সিং মাই এক্স, এইগুলোকে ভ্যারি করিয়ে যাচ্ছি ওভার দ্য সেট ক্যাপিটাল এ। তারপরে সেই ডিস্টেন্স গুলো যে সেট তৈরি হচ্ছে তার ইনফিমাম কম্পিউট করছি, সেই ইনফিমামটাকে আমি ডিফাইন করছি অ্যাজ এফএক্স। ঠিক আছে, তাহলে আমি বলতে চাইছি যে এই যে ফাংশনটা তৈরি হচ্ছে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এই যে একটু যদি তুমি ভেবে দেখো,
মানে আমার এখানে সবই রিয়েল লাইনের উপরে আছে, সুতরাং ভাবনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তুমি বেসিক্যালি কি করছো, তুমি দুটো কপি হিসেবে ভাবো, ঠিক আছে? তাহলে তুমি যদি দুটো কপি হিসেবে ভাবো, তাহলে তোমার চেহারাটা কিরকম হচ্ছে, যে তোমার একটা কপি অফ রিয়েল লাইনের উপরে কিছুটা এরকম করে তোমার ইন ওয়ান কপি অফ রিয়েল লাইন এই সেটটা রয়েছে, হ্যাঁ, নন এমটি সেট। আর অন্য কপি অফ রিয়েল লাইনে তোমার একটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে? সো ওই পয়েন্টটাকে ধরো তুমি বলছো এক্স। তারপরে তুমি কি করছো, এই পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট অফ এ তার দূরত্বটা ক্যালকুলেট করছো, ঠিক আছে? সো ইউ আর ক্যালকুলেটিং দ্য ডিস্টেন্স অফ এক্স ফ্রম এভরি পয়েন্ট অফ দিস সেট ক্যাপিটাল এ। করে সেটার তুমি মিনিমামটা নিতে চাইছো, মানে ইনফিমাম নিচ্ছ। তাতে কি, ওই যে বস্তুটি এফএক্স যেটা লিখেছিলাম, সেটা অ্যাকচুয়ালি কি দিচ্ছে, সেটা দিচ্ছে ডিস্টেন্স অফ এক্স ফ্রম দ্য সেট এ, রাইট? ওটাকে তুমি ডিস্টেন্স হিসেবে ডিফাইন করতে পারো। যে তুমি যে তোমার জিওমেট্রিতে রিকল করো, এইভাবেই তো তুমি ডিস্টেন্সটা ক্যালকুলেট করো। যে তোমার যদি একটা যে কোনো পয়েন্ট, এটা আমি যদি অ্যারো না দিতাম, ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইনস তুমি নিয়েছো বিভিন্ন এক্স পয়েন্ট থেকে এই লাইনের উপরে করে যেটা মিনিমাম হবে সেটাকেই তুমি বলবে। তাহলে এই ক্ষেত্রে তোমার মিনিমামটা কি হবে তুমি তো স্পষ্টই বুঝতে পারছো। এখানে যদি এক্স থাকে, তাহলে ওখান থেকে পারপেন্ডিকুলার যদি ড্র করো এটার উপরে, সেটাই তোমার মিনিমাম ডিস্টেন্স হয়। তাহলে এই এই ডিস্টেন্সটাই তুমি ক্যালকুলেট করছো, সেটাই হচ্ছে তোমার ফাংশন। যেহেতু আমার অ্যানালিসিসটা জাস্ট রিয়েল লাইনের উপরে, সেই জন্য আমি এইরকম করে ছবিটা আঁকতে পারবো না। আমার রিয়েল লাইনের উপরেই সেট রয়েছে, তার মধ্যেই একটা পয়েন্ট রয়েছে। কিন্তু বোঝবার জন্য আমি দুটো কপি হিসেবে ভাবতে পারি, যে একটা কপিতে তোমার আমি সেটটা নিয়ে নিলে আর অন্য কপিতে পয়েন্টটা নিয়ে নিলে, ঠিক আছে? টু কপিজ অফ দ্য রিয়েল লাইন করে তুমি বিভিন্ন ডিস্টেন্স এগুলো ক্যালকুলেট করছো, তার ইনফিমামটা কম্পিউট করছো, সেটাই তোমার এফএক্স। So fx is actually giving you what? It is giving you the distance of the point x from the set A. এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? তাহলে তুমি অনেকগুলো প্রশ্ন করতে পারো। ইনফিমাম কম্পিউট করার জন্য প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই সেটটা তোমার নন এমটি হোক। তাহলে এই সেটটা কেন নন এমটি হবে? কারণ তোমার এটা নন এমটি সেট। তো এ ক্যাপিটাল এ যে সেটটা, তার মধ্যে অন্তত একটা ছোট হাতের এ আছে। একটা যদি ছোট হাতের এ থাকে, তার মানে একটা নাম্বার মড এক্স মাইনাস এ তো অবশ্যই করে আছে। সুতরাং যে সেটের ইনফিমাম কম্পিউটেশনের কথা বলছো, সেই সেটটা এটলিস্ট নন এমটি। দ্বিতীয় কথা হলো যে ওই সেটের পয়েন্ট গুলো কেমন, সে সেটের পয়েন্ট গুলো সবই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। সুতরাং ওই সেটটা বাউন্ডেড বিলো তো বটে, ওটা ইট ইজ বাউন্ডেড বিলো অ্যান্ড জিরো ইজ এ লোয়ার বাউন্ড। সুতরাং ওটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের কথা তুমি অবশ্যই করে বলতে পারো। তার মানে ফাংশনটা আমি আগে বুঝে নি ভালো করে, তবে না আমি বাকি কাজটা করবো। তাহলে আমি আশা করি এবারে আমি বুঝতে পেরেছি। তাহলে দিস ইজ এ নন এমটি সেট bounded below by the one of the lower bounds being zero. সুতরাং infimum will exist and suppose fx is the infimum. এটা প্রত্যেকটা x in real লাইনের জন্য ডিফাইন করছো। ইন্টারেস্টিং ব্যাপার হলো দিস ইজ এন ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? সো if you fix up your non-empty set capital A, তার দূরত্ব from various points that varies uniformly continuously, ঠিক আছে? তাহলে let us see how to prove it. প্রুফটা খুব একটা ডিফিকাল্ট হবে না, একটু অ্যালজেব্রা ব্যবহার করব, হ্যাঁ, আর ইনফিমাম সুপ্রিমামের প্রপার্টি গুলো ব্যবহার করব। আমি কি করছি, এফএক্স বাই ডেফিনিশন তুমি খেয়াল করো, যে কোনো এক্স নাও, এক্স আর ওয়াই যে দুটো পয়েন্ট নিয়েছি। আগে আমি শুধু এক্স নিয়ে প্রথম যেটা লিখছি সেটা শুধু এক্স নিয়ে লিখছি। এফএক্স কি ছিল? ইনফিমাম অফ দিস সেট মড এক্স মাইনাস এ ফর অল এ বিলংিং টু, ঠিক আছে? তাহলে fx is going to be less than or equal to mod x minus a। একটা a নিয়ে নাও, যে কোনো a নিয়ে নাও, ইনফ্যাক্ট এখানে বলেছি, হ্যাঁ। তাহলে যাই a নাও না কেন ক্যাপিটাল এর মধ্যে, fx টা less than or equal to mod x minus a হবে, কারণ fx টা লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সো ইন পার্টিকুলার লোয়ার বাউন্ড। এবার কি করো, যে x minus a কে তুমি লেখো as x minus y plus y minus a। এটা
তাহলে মড এক্স মাইনাস এটা এই জিনিসটার মড হবে। এটা আমরা একাধিকবার করেছি, বুঝতেই পারছো। করে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগিয়ে দাও। তাহলে কি দাঁড়িয়ে গেল? দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মড এক্স মাইনাস ওয়াই প্লাস মড ওয়াই মাইনাস এ, তাই না? এটা হচ্ছে কি প্রত্যেকটা লিটল এর জন্য হচ্ছে। তাহলে মড এক্স মাইনাস ওয়াই কে যদি বাঁ দিকে নিয়ে যাও তাহলে কি হবে? মড এফ এক্স মাইনাস মড এক্স মাইনাস ওয়াই, এই নাম্বারটা will be less than or equal to mod y minus a। দেখো এটুকুনি করছো ফর অল এ, তাই না? তাহলে এফ এক্স মাইনাস মড এক্স মাইনাস ওয়াই এটা কেমন নাম্বার হচ্ছে? এটা লোয়ার বাউন্ড অফ দিস সেট, যেখানে এক্স এর বদলে তুমি ওয়াই লেখো, তাই না? প্রত্যেকটা মড ওয়াই মাইনাস এর জন্য, মানে ওয়াইটা ফিক্সড আছে, প্রত্যেকটা এ যদি নাও, প্রত্যেকটা লিটল এ ইন ক্যাপিটাল এর জন্য মড ওয়াই মাইনাস এ থেকে ছোট হয়ে যাচ্ছে এই নাম্বারটা এফ এক্স মাইনাস মড এক্স মাইনাস ওয়াই। তাহলে তুমি যদি সেটটা কনসিডার করো অফ অল মড ওয়াই মাইনাস লিটল এ, দ্যাট লিটল এ বিলংস টু ক্যাপিটাল এ, তার একটা লোয়ার বাউন্ড হয়ে গেছে এফ এক্স মাইনাস মড এক্স মাইনাস ওয়াই। আর এফ ওয়াই কি ছিল? এফ ওয়াই ছিল ওটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সুতরাং তুমি পেয়ে যাচ্ছ fx minus mod x minus y is less than or equal to fy, right? So this is very much dependent on the property of infimum. আশা করি বোঝাতে পারলাম। This is a lower bound, এখান থেকে পেলে fy টা greatest lower bound ছিল, সুতরাং fx minus mod x minus y becomes less than or equal to fy। তাহলে এবার fy কে বাঁ দিকে নিয়ে যাও, mod x minus y কে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি পেয়ে যাচ্ছ? fx minus fy is less than or equal to mod x minus y, right? This is what you are going to get। কিন্তু এই পুরো যে এই যে ইনইকুয়ালিটি পেলে, এটার মধ্যে x আর y এর রোলটাকে তুমি ইন্টারচেঞ্জ করলেও পাবে একই ধরনের ইনইকুয়ালিটি, তাহলে সেটাই করেছি। তার মানে মড ওখানে পেয়েছিলে fx minus fy is less than or equal to mod x minus y, এখানে তুমি যদি ইন্টারচেঞ্জ করো রোল তাহলে কি পাবে? fy minus fx is less than or equal to mod y minus x। কিন্তু mod y minus x আর mod x minus y দুজনেই সমান, তো সুতরাং তুমি পেয়ে যাচ্ছ fy minus fx is less than or equal to mod x minus y। তাহলে এইটাকে, এই যে ইনইকুয়ালিটি পাচ্ছ, এটাকে দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছ? মাইনাস অফ mod x minus y is less than or equal to fx minus fy, তাই তো? নেগেটিভ দিয়ে গুণ করলে উল্টে যাবে। তাহলে আগের স্লাইডে যেটা প্রুফ করলে সেটা হচ্ছে fx minus fy is less than or equal to mod x minus y, আর এখন এবারে প্রুফ করলে যে fx minus fy is greater than equal to minus mod x minus y। তাহলে তুমি বেসিক্যালি এটা প্রুফ করেছো যে তোমার fx minus fy যে নাম্বারটা, সেটা তোমার মাইনাস অফ mod x minus y থেকে mod x minus y এই জায়গায় বসে আছে, right? This is what you have proved. So since this is true, that means the same as mod of fx minus fy is less than or equal to mod x minus y. This is the same statement, এটা আমরা জানি। তাহলে এইটা মানে কি দাঁড়িয়ে গেল? f is a Lipschitz function, right? With ওই যে k যেটা পাওয়ার কথা সেটা equal to 1 হয়ে গেছে এখানে। So f is a Lipschitz function means it is uniformly continuous, right? So let us, I think, let us not do the last problem. The last problem is slightly boring. মানে শুধু একটা প্রচন্ড খাটনি আছে, ঠিক আছে? বলছে কি আমি শুধু সেটা বলে দিচ্ছি যে f g যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় অন আ বাউন্ডেড সেট, তাহলে f ইনটু g টাও ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। প্রমাণটা ওই f g টা কন্টিনিউয়াস হয় সেটার মতন করেই প্রমাণ করবে, একই প্রমাণ। তার কারণ কেন একই প্রমাণ এবারে হয়ে যাচ্ছে প্রায়, সেটা হচ্ছে যে যে তুমি বাউন্ডেড সেট নিয়ে নিয়েছো, তাহলে কিছুক্ষণ আগে আমি বেশ খেটে খুঁটে দেখালাম যে f যদি একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আ বাউন্ডেড সেট হয় তাহলে ওটা বাউন্ডেড হবে, তাই না? তাহলে সেইটাকে ব্যবহার করে তোমাকে এই f ইন্টু জি যে বাউন্ডেডনেস, সেটার জন্য এরকম একটা পরিশ্রম করে একটা ইনইকুয়ালিটিটা প্রমাণ করতে হবে। কারণ f টা বাউন্ডেড, g টা বাউন্ডেড, তাহলে একটা m চুজ করে নাও যেটা mod f টা m থেকে ছোট হবে, mod g টাও m থেকে ছোট হবে,
ঠিক আছে, মানে সেটা চুজ করে নিয়ে মড অফ এফ এক্স জি এক্স মাইনাস এফ ওয়াই জি ওয়াই কে তুমি এরকম একটা নাম্বারের থেকে ছোট দেখিয়ে দাও। এবার জিটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ব্যবহার করো, এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ব্যবহার করে এটাকে তুমি দেখিয়ে দিতে পারবে যে সুটেবলি ডেল্টাটা চুজ করে, আর এপসাইলন যাই দেওয়া থাকুক না কেন তার জন্য একটা ডেল্টা সুটেবলি চুজ করো, যাতে এটা এপসাইলন বাই 2m এপসাইলন বাই 2m থেকে দুজনেই কম হয়ে যায়, করে যোগ টোগ করে তুমি ওটাকে এপসাইলনের থেকে কম দেখিয়ে দিতে পারো। তো পুরো অঙ্কটা তুমি যদি কন্টিনিউটিটা খেয়াল করে থাকো, সেখানে এফ এফ আর জি যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফ ইন্টু জি কন্টিনিউয়াস হয়, সেই জিনিসটাকে সেই রকম করেই প্রমাণটা হবে। শুধু এখানে তোমার যেটা করতে হচ্ছে, তোমাকে বাউন্ডেড ইন্টারভ্যাল নিতেই হবে, না হলে তুমি ফাংশনটা যে বাউন্ডেড, সে যে এই যে এম পাওয়াটা, সেই এম পাওয়াটা তোমার কাছে কঠিন হয়ে যাবে। সুতরাং দ্যাট ইজ দ্য অনলি ইন্টারেস্টিং থিং ইন দিস হোল প্রবলেম, যে তুমি ফাংশনস মানে বাউন্ডেড সেট নিয়েছো। ঠিক আছে, আমি এই জায়গাটাকে নোটের মধ্যে একটু বাউন্ডেড ইন্টারভ্যাল করে ক্লিয়ার করে দেবো যাতে তোমাদের কনফিউশন না হয়। ঠিক আছে, ওকে। সো এটা হবে, বক্তব্য হচ্ছে যে এটা কিন্তু সবসময় সত্যি হয় না, এটাই তুমি বলতে চাইছো, মানে দুটো ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, তার গুণফল যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে সে নাই হতে পারে। ঠিক আছে, আর তার খুব সহজ এক্সাম্পল হচ্ছে তুমি জাস্ট এফ এক্স আর জি এক্স কে আইডেন্টিটি ফাংশন, দুজনকেই আইডেন্টিটি ফাংশন অন দ্য রিয়েল লাইন নিয়ে না, তাহলে এটা তো অবভিয়াস যে mod x minus y is equal to mod x minus y, সো এটা তো লিপশিটস ফাংশন হবেই। তাহলে এফ আর জি দুজনেই কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কিন্তু গুণফল যখন করছো তাহলে তুমি কিন্তু এফ এফ জি এক্স যেটা পাচ্ছ সেটা ওই এক্স স্কোয়ার ফাংশন হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার ফাংশনটা দেখেছো যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না on the real line। ঠিক আছে, তাহলে multiplication of two uniformly continuous function need not be uniformly continuous. If you take it on a bounded set, then it will be uniformly continuous। এটাই হচ্ছে বক্তব্য। তো আমি মনে করছি যে একটু লম্বা হয়ে গেছে লেকচারটা, লেট আস স্টপ হিয়ার